এই যে ডকুমেন্টগুলো আমার। মোহাম্মদ জাফর সাদিক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে অংশ নিয়েছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষায়। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর তাকে নিয়ে তদন্ত শুরু করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। তারপর আর নিয়োগ দেওয়া হয়নি তাকে। রিটেন পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর ভাইবা দিয়ে আমি ভাইভায় চূড়ান্ত নির্বাচিত হওয়ার পরে এনপিসিবিএলে এনএসআই ভেরিফিকেশানে পাঠায়। এনএসআই ভেরিফিকেশানে যখন আমার হয় তখন তো আমি আমার পরিবার সবাই খুশি যে বাংলাদেশের একটা বিগ প্লান্টে আমার একটা জব হচ্ছে। আমিও শিওর এই যে আমার একটা জব হবে, চূড়ান্তভাবে আমি নির্বাচিত হয়েছি। এরপরে দিন যাইতে থাকে, মাস যাইতে থাকে, আমি এটার জন্য অপেক্ষা করতে থাকি কখন আমার মেল আসে। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে আমার সাথে যাদের ভেরিফিকেশন হয়েছে শুধুমাত্র আমার মেল আসে নাই, বাকি সবাই মেল আসছে, তখন তো আমার স্বপ্ন ভেঙে যায়। জাফর সাদিকের মতো একই অবস্থা অন্তত অর্ধশত নিয়োগ প্রার্থীর। তারা বলছেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও শুধু বিএনপি জামাতপন্থী পরিবারের সন্তান বলে নিয়োগ বঞ্চিত করা হয়েছে তাদের। আমার 2 বার এনএসআই ভেরিফিকেশন করা হয়েছিল। 2 বার ভেরিফিকেশন করে আমাকে আমার এলাকার মানুষজন জিজ্ঞেস করে আমার এলাকার বা আমার বাড়ির বা আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই হচ্ছে বিএনপি এবং জামাতপন্থী লোকজন। এই কারণে, শুধুমাত্র এই একটা কারণেই আমাকে এনপিসিবিএল থেকে আমাকে চূড়ান্ত নিয়োগটা দেওয়া হয় নাই। আমি ব্যক্তিগতভাবে আমার এলাকায় খোঁজ নিই এবং জানার চেষ্টা করি যে আমার এলাকায় এনএসআই অফিসার উনি কার সাথে আমার ব্যাপারে কার কাছ থেকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করছে। তো আমি জানতে পারলাম যে আমাদেরই এলাকার আওয়ামী লীগের একজন নেতা, উনাকে আমি চিনি, উনাকে জিজ্ঞাসা করছে যে আমার বাবা চাচারা কাকে ভোট দেয়। তো উনি বলছে যে ওর বাপ চাচারা সবাই বিএনপিতে ভোট দেয়। তো উনি আমাকে এভাবেই বলছে যে আমাকে জিজ্ঞাসা করছিল, আমি এটা বলছি। আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাই আশাবাদী ছিল যে না, বাংলাদেশের একমাত্র প্রেস্টিজিয়াস যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমি চাকরি পাচ্ছি। তো একটা সময় এরপর আমরা অপেক্ষায় থাকি যে কবে রেজাল্ট দেয়। এরপর যখন রেজাল্ট দিল তখন দেখলাম যে আমাকে বাদে বাকি 40 জনকে নিয়োগপত্র ইস্যু করছে। তো আমি বিষয়টাতে খুবই আশাহত এবং কষ্ট পাই। তো পরবর্তী যখন জানতে পারলাম যে আমাকে কেন নিয়োগ দেওয়া হলো না, তো দেখলাম যে আমার পরিবার বিএনপি জামাতের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমাকে বিগত ফ্যাসিস্ট সরকার আমাকে নিয়োগপত্র দেয়নি। ভুক্তভোগীরা বলছেন আওয়ামী লীগের সময় তাদের বঞ্চিত করা হলেও শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর তারা আশাবাদী হয়েছিলেন, কিন্তু বারবার যোগাযোগ করা হলেও অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারও আমলে নেয়নি তাদের অভিযোগ। ছাত্র জনতার যে আন্দোলন, এখানে আমি নিজেও শরিক ছিলাম। তো এরপর যখন আমাদের বিজয় আসলো, এরপর যখন বৈষম্যহীন সরকার গঠন হলো, আমরা আশাবাদী থাকলাম। এনপিসিবিএলের এমডি স্যার, এরপরে হচ্ছে সচিবালয়ের সবার কাছে, ইভেন উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আবেদন করি, কিন্তু এর কোনো সদুত্তর আমরা পাইনি বা আশামূলক কোনো জবাব আমরা এনপিসিবিএল বা সচিবালয় কোথাও থেকে আমরা পাইনি। পোস্ট এখন অনেক ফাঁকা। সরকার ইচ্ছা করলে আমাদের নিয়োগটা দ্রুত ভিত্তিতে করতে পারে। আমি এই বৈষম্যের বিরোধী এবং বৈষম্যের নিরসনকল্পে যে আমাকে দ্রুততম সময়ের মধ্যে আবার হচ্ছে পুনরায় নিয়োগ পদ্ধতি সংশোধন করুক, বা যেভাবে হোক নিয়োগ পদ্ধতি যেভাবেই হোক আবার পুনরায় এনএসআই ভেরিফিকেশন করে হোক আমাকে যেন নিয়োগটা দেওয়া হয়। আমরা হচ্ছে শিক্ষিত, আমাদের কথা হচ্ছে যে আমরা তো আন্দোলন করব না, যেহেতু এখন বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ, এতএব আমরা নিয়মতান্ত্রিকভাবে গেলে তখন আমাদেরকে অবশ্যই নিয়োগ দিবে। কিন্তু খুব হতাশ, এই 5 মাস পার হলেও এই সরকার, আমরা নিয়মতান্ত্রিকভাবে আগাইছি, আমরা কোনো অবরোধ করি নাই, কোনো ভাঙচুর করি নাই, কিন্তু আমাদেরকে 5 মাসে হতাশ করছে। আমাদের এই অ্যাপ্লিকেশনের বিষয়ে কোনো রেসপন্সই করে নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রই নয়, এটি গোটা রাষ্ট্রের নিরাপত্তার অংশ। কিন্তু রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে তৈরি হওয়া প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনভার দেওয়া হয়েছে রাশিয়া ও ভারতের লোকজনকে। অল্প সংখ্যক দেশীয় কর্মী নেওয়া হলেও সেখানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়াকে দুরভিসন্ধিমূলক ও দেশের জন্য চরম হুমকির মনে করছেন জ্বালানি নীতি বিশেষজ্ঞরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো কিন্তু কারাপশনের অভিযোগ আসছে, নিয়োগ থেকে শুরু করে আপনি যেটা বললেন, এবং একই সাথে
তার পরিচালনা থেকে শুরু সর্বপর্যায়ে যারা বাংলাদেশের যারা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তাদেরকে এঙ্গেজ করা হয়েছে। এইটাকে পুরো প্রক্রিয়াটাকে আমি মনে করি ইতিমধ্যেই এখানে যারা পতিত স্বৈরাচ সরকারের যারা প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের দুর্নীতির অভিযোগ আসছে, আমি মনে করি জাতীয়ভাবে একটা আলাদা কমিশন হওয়া উচিত। এটার থরো ইনভেস্টিগেশন করা, একেবারে নিয়োগ শুধু না, এই পর্যায়ে যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে ব্যক্তি বা নিষিদ্ধ কোনো দলের কোনো কর্মী আগে ছিল বা নেতা ছিল তারা নিয়োগ হয়েছে কিনা, এবং একই সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাতে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে সাবোটেজ করে ভবিষ্যতে ক্ষতি করতে পারে বাংলাদেশে, এগুলি দ্রুত নিশ্চিত করা, আইডেন্টিফাই করা উচিত। তা নাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা যদি দেখি যে অন্যান্য বিশ্বের বিভিন্ন জায়গায় যে ইউরেনিয়াম চুরি হচ্ছে, মায়ানমার থেকে ইউরেনিয়াম চুরি হয়ে গেছে এবং তাকে ফাইনালি ধরতে হয়েছে তাকে, এবং এরকম ঘটনা যদি কোনো ভিতরে সাবোটেজ করে বাংলাদেশের সাথে কোনো একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের এবং সাবোটেজ করে এবং তার যদি রিপ্রেজেন্টেটিভ আবার ভিতরে থাকে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ট্রিমেন্ডাস মেসাকার হবে, যেটা আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকারকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এটা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এটা শুধুমাত্র একটা স্ট্র্যাটেজিক বিদ্যুৎ কেন্দ্র না, এটা নিরাপত্তাহীনতাও তৈরি করতে পারে। মানুষের জীবন, ওখানকার পুরো এই অঞ্চলের শুধুমাত্র আমাদের মানে উৎপাদন বিদ্যুতের বিষয় না, এই অঞ্চলের মানুষের এবং প্রাণের জীবন জীবিকা কিন্তু হুমকির মুখে পড়তে পারে। সুতরাং আমি মনে করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে একটা পৃথক কমিশন করা উচিত, যেখানে শুধুমাত্র বাংলাদেশি না, আন্তর্জাতিকভাবে রেপুটেড এক্সপার্ট যারা পরমাণু বিদ্যুৎ পরিচালনা, পরমাণু অভিজ্ঞতা সব এক্সপার্টদের এখানে এনে এটাকে কিভাবে আমরা খুবই সফিস্টিকেটেড, খুবই বাংলাদেশের আণবিক শক্তি কমিশনের নিয়ন্ত্রণে থাকবে এটার পুরো ম্যানেজমেন্ট। এ বিষয়ে জানতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের অফিসে গেলে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি কথা বলতে রাজি হননি। মোবাইল ফোনেও বারবার চেষ্টা করা হলেও ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পটির পরিচালক ডক্টর মোহাম্মদ জাহিদুল হাসান। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।